শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষায় আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেম। এটা ষষ্ঠ পর্বে ইলেকট্রনিক্সের একটা সাবজেক্ট, তোমরা নিশ্চয়ই জানো। এই বিষয়ে আমরা ইন্ট্রোডিউস হওয়ার আগেই কিছু প্রিলিমিনারি কথা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা নিশ্চয়ই এই ছবিটা চিনো, এবং এটা হচ্ছে একটি ডেস্কটপ কম্পিউটার। কম্পিউটারের কয়টা অংশ নিয়ে গঠিত নিশ্চয়ই তোমরা জানো, আমি তারপরও বলছি। ইনপুট, যেমন এখানে কিবোর্ড আছে, মাউস ইনপুট হিসাবে কাজ করে। আউটপুট ডিভাইস, মনিটর, এখানে স্পিকার একটা আউটপুট ডিভাইস, আর আছে সিস্টেম ইউনিট। ইনপুট অর্থাৎ কিবোর্ড এবং মাউসের মধ্য দিয়ে আমরা কম্পিউটারকে তথ্য বা ইনস্ট্রাকশন দিয়ে থাকি। সিস্টেম ইউনিট তথ্যকে প্রক্রিয়াজাত করে প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে আউটপুটে স্পিকারে অথবা মনিটরে আউটপুট প্রকাশ করে। এখন এই সিস্টেম ইউনিটের মধ্যে কি আছে? সিস্টেম ইউনিট কি নিয়ে কি মৌলিক উপাদান দিয়ে গঠিত? সিস্টেম ইউনিটে রয়েছে একটা মাদারবোর্ড, হার্ড ডিস্ক অ্যান্ড পাওয়ার সাপ্লাই। আর মাদারবোর্ডে যে উপাদানগুলি আছে, যে সার্কিটগুলি আছে, এর প্রধান হচ্ছে মাইক্রোপ্রসেসর and memory, that means RAM, ROM, other supporting ICs and interfacing. তোমাদের ষষ্ঠ পর্বে আরেকটা বিষয় আছে মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং। এই মাইক্রোকন্ট্রোলার সাবজেক্টটা জানতে হলে আমাদের মাইক্রোপ্রসেসর সম্বন্ধে জানতে হবে, যেটা কম্পিউটারের প্রাণ বলা হয়, যে সমস্ত প্রসেসিং কাজটা করে থাকে। আজকের ক্লাস থেকে আমরা যা যা জানবো তা হচ্ছে মাইক্রোপ্রসেসর, মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড মাইক্রোপ্রসেসরের মধ্যে পার্থক্য। মাইক্রোপ্রসেসর কি? তোমরা তোমাদের যে সাবজেক্টটা আলাদা যে সাবজেক্টটা আছে মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং, সেখানে বিশদভাবে জানবে। আমি এখানে স্বল্প পরিসরে যতটুকু বলা দরকার সেটা আলাপ করছি। মাইক্রোপ্রসেসর হলো একটি ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট কি আবার? ইন্টিগ্রেটেড সার্কিট হচ্ছে সমন্বিত সার্কিট, যেটা আইসি আকারে পাওয়া যায়। এই মাইক্রোপ্রসেসরের মধ্যে মেইন যে অংশগুলি থাকে, একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, টাইমিং কন্ট্রোল ইউনিট অ্যান্ড রেজিস্টার অ্যারে। মাইক্রোপ্রসেসরে আমরা কম্পিউটারে যেমন কিবোর্ড এবং মাউসের মধ্য দিয়ে ইনপুট প্রদান করি, মাইক্রোপ্রসেসরে ইনপুট দেওয়ার ব্যবস্থা আছে। আমরা কিবোর্ডের মধ্য দিয়ে ইনপুট দিতে পারি। এই ইনপুট এবং মেমোরি হতে প্রোগ্রামার কর্তৃক প্রদত্ত তথ্য এবং নির্দেশনার উপর ভিত্তি করে কোনো সমস্যার সমাধান করে এবং ফলাফল আউটপুটে প্রদান করে। আমরা একটু কম্পিউটারের দিকে যাই। তোমাদের অনেকেরই কম্পিউটার আছে। কম্পিউটারে তোমরা সি প্রোগ্রামিং বা অন্য কোনো প্রোগ্রামিং করেছো। বাজার থেকে যখন আমরা একটা কম্পিউটার কিনি, ক্রয় করি, এতে নর্মালি কি থাকে? আমরা কি এটাকে অপারেট করতে পারি সাথে সাথে? এই কম্পিউটারকে অপারেট করতে হলে তাকে অপারেটিং সিস্টেম, যেমন আমরা উইন্ডোজ ইনস্টল করি। এরপরে আমি কি ইনস্টল করব? আমি যে কাজ করতে চাই, যে ধরনের কাজ করতে চাই, সে ধরনের প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলি আমাকে ইনস্টল করতে হবে, অথবা প্রোগ্রামিং ইনস্টল করতে হবে। তোমরা যদি সি করতে চাও অথবা মাইক্রোসফটের কোনো কাজ করতে চাও, তাহলে এই প্রোগ্রামগুলি আমরা কি করব? ইনস্টল করব। তোমরা যারা সি করেছো আগের সেমিস্টারে, প্রোগ্রাম আমরা কিভাবে কম্পিউটারে দিই? আমরা কম্পিউটারটাকে অন করার পরে সি প্রোগ্রামটা যে ড্রাইভে আছে সেখান থেকে আমরা ওপেন করি। তারপর আমরা কিবোর্ডের মাধ্যমে প্রোগ্রামটাকে লিখি। এখন কথা হচ্ছে, আমরা যে প্রোগ্রামটা লিখি সেটা কোথায় যায়? সেটা কি সব আউটপুট মনিটরে যায়, নাকি মাইক্রোপ্রসেসরে যায়, নাকি মেমোরিতে যায়? তা আমরা যে প্রোগ্রামটা কিবোর্ডের মধ্য দিয়ে লিখি সেটা মাইক্রোপ্রসেসরের মাধ্যমে কম্পিউটারের মেমোরিতে গিয়ে জমা হয়। এবং একটা প্রোগ্রামের অনেকগুলি লাইন থাকে। যাই থাকুক না কোনো, প্রোগ্রামটা লেখার পরে আমরা প্রোগ্রামটাকে এক্সিকিউট করি। সেক্ষেত্রে প্রোগ্রামটা যখন মাইক্রোপ্রসেসরের মাধ্যমে এক্সিকিউট হয়, তখন মেমোরি থেকে তথ্য আসে। যেমন এখানে একটা লাইন আছে, ইহা ইনপুট ও মেমোরি হতে প্রোগ্রামার কর্তৃক প্রদত্ত তথ্য এবং নির্দেশনার উপর ভিত্তি করে সমস্যার সমাধান করে এবং ফলাফল আউটপুটে প্রদান করে। তাহলে আমরা ইনপুট থেকে দিতে পারি নিয়ন্ত্রণ করার জন্য, অথবা
প্রোগ্রামার কর্তৃক প্রদত্ত আগে কোনো না কোনো নামে সেভ করা মেমোরিতে কোনো ফাইল আছে, সেটাকে আমি এক্সিকিউট করব। সেক্ষেত্রে প্রোগ্রামটাকে রান করলে মেমোরি থেকে তথ্য মাইক্রোপ্রসেসরে এসে এক্সিকিউট হবে এবং ফলাফল আউটপুটে প্রদান করবে আমি যেখানে চাই। তাহলে মাইক্রোপ্রসেসর কম্পিউটারের একটা মূল অংশ, যেটাকে কম্পিউটারের প্রাণ বলা হয়। মাইক্রোপ্রসেসরের সাধারণ ব্লক চিত্র, এর মধ্যে রয়েছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, রেজিস্টার অ্যারে, টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট। এখন আমরা জানি কিনা যে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট কি? তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টে তোমরা পড়েছো অ্যারিথমেটিক লজিক ইউনিট, সংক্ষেপে যেটা এএলইউ। এএলইউ হচ্ছে এটা এমন একটা লজিক সার্কিট যার মাধ্যমে সমস্ত রকমের গাণিতিক এবং লজিক কাজ করা যায়। আর রেজিস্টার অ্যারেতে এক বা একাধিক রেজিস্টার থাকবে। এই রেজিস্টারগুলিতে বিভিন্ন তথ্য সংরক্ষণ করা যায়। এবার আছে টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট। টাইমিং এই কাজ করার জন্য সময় মেনটেন করবে। যেমন আমরা সময় মেনটেন করার জন্য আমার হাত ঘড়ি ব্যবহার করি, কোন কাজটা কখন করতে হবে। কম্পিউটারে যখন আমরা একটা প্রোগ্রাম দিই, প্রোগ্রাম অনেকগুলি ইনস্ট্রাকশনের সমন্বয়ে গঠিত হয়। প্রত্যেকটা ইনস্ট্রাকশন কতক্ষণ সময় নেবে, কতক্ষণ পরে অন্য একটা ইনস্ট্রাকশন কাজ করবে, এই বিষয়টাকে ধারাবাহিকভাবে মেনটেন করার জন্য টাইমিং সার্কিট কাজ করবে। আর কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে কোন কাজটার পরে কোন কাজটা সংগঠিত হবে, যার বিশদ তোমরা তোমাদের মাইক্রোপ্রসেসর বিষয়ে সাবজেক্টে জানতে পারবে। মাইক্রোপ্রসেসরের কাজটাকে যদি আমরা এই স্লাইডের মধ্য দিয়ে দেখি, মাইক্রোপ্রসেসর ইনপুট থেকে তথ্য নিবে, ডাটা নিবে এবং প্রক্রিয়া করে আউটপুটে প্রকাশ করবে। আবার মাইক্রোপ্রসেসর মেমোরি থেকে ডাটা নিতে পারে, যদি সেটা আমরা আগে থেকে প্রোগ্রামিংয়ের মাধ্যমে কোনো প্রোগ্রাম মেমোরিতে জমা রাখি এবং সে প্রোগ্রামটাকে রান করতে বলি, তাহলে সেক্ষেত্রে মাইক্রোপ্রসেসর মেমোরি থেকে ডাটা নিবে এবং প্রসেস করে আউটপুটে প্রদান করবে। অথবা আমরা যদি সেভ করতে চাই সেই ফলাফল আবার মেমোরিতে জমা করতে পারি। এই স্লাইডে একটা ছবি আছে, তোমরা কি এই ছবিটা চিনতে পারছো? ছবিটা হচ্ছে একটি খেলনা কার বা গাড়ি। এটা এই লাইনের মধ্য দিয়ে, কালো লাইনের মধ্য দিয়ে চলে। এটাকে কি বলে? এটাকে বলা হয় ওই যে লাইন ট্র্যাকিং কার অথবা লাইন ট্র্যাকিং রোবট। এই লাইন ট্র্যাকিং রোবট যার মাধ্যমে কাজ করে সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। তাহলে এখানে মেইন হচ্ছে মাইক্রো কন্ট্রোলার এবং আমাদের সাবজেক্টও হচ্ছে মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেম। আগে আমরা মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে জানি। মাইক্রো কন্ট্রোলার কি? মাইক্রোপ্রসেসরের মতো এটাও একটা ইন্টিগ্রেটেড সার্কিট বা এটা একটা আইসি। মাইক্রো কন্ট্রোলার হতো এমন একটা ইন্টিগ্রেটেড সার্কিট যার মধ্যে প্রসেসর, র্যাম, রম, ইনপুট আউটপুট পোর্ট, টাইমার যুক্ত থাকবে। তাহলে আমরা আগে মাইক্রোপ্রসেসরের মধ্যে র্যাম, রম, ইনপুট আউটপুটকে আলাদা দেখেছি। এখানে র্যাম, রম, টাইমার সবটাই একটা সার্কিটের মধ্যে সংযুক্ত, একটা সার্কিটের মধ্যে বিল্ড ইন করা। এই সার্কিট বা এই ইন্টিগ্রেটেড সার্কিটটাকে বলা হয় মাইক্রো কন্ট্রোলার। মাইক্রোপ্রসেসর আমরা দেখেছি শুধুমাত্র মাইক্রোপ্রসেসর, তার সাথে ইনপুট আউটপুট এবং মেমোরি আলাদাভাবে যুক্ত। আর মাইক্রো কন্ট্রোলার এসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। এটা এমন একটা ইন্টিগ্রেটেড সার্কিট, এমন একটা আইসি যার মধ্যে প্রসেসরও আছে, সাথে র্যাম, রম, ইনপুট আউটপুট পোর্ট, টাইমার একসাথে যুক্ত। এই প্রসেসর, র্যাম, রম, ইনপুট আউটপুট পোর্ট, টাইমার একসাথে যুক্ত করে যে সার্কিট, এটার আরেকটা নাম হচ্ছে এমবেডেড কন্ট্রোলার। এমবেডেড কন্ট্রোলার, এমবেডেড শব্দের অর্থ হচ্ছে সন্নিবেশিতভাবে, অর্থাৎ অনেকগুলি সার্কিট একসাথে যুক্ত হয়ে কাজ করবে, এজন্য এটাকে বলা হয় এমবেডেড কন্ট্রোলার। মাইক্রো কন্ট্রোলার কোনো প্রসেস বা ডিভাইসকে নিয়ন্ত্রণকারী একটা ছোট কম্পিউটার। প্রসেস বা ডিভাইস আমরা একটু আগে দেখেছি লাইন ট্র্যাকিং কার, এটা একটা ডিভাইস। আর আমরা এখানে কম্পিউটারকে যুক্ত করতে পারি না। কম্পিউটারটা এটা জেনারেল পারপাস, যে কোনো কাজে এটা ব্যবহার করা যাবে। কম্পিউটারের তথ্য ধারণ ক্ষমতাও অনেক
এবং এটা যে কোনো পারপাসেই আমরা এটাকে কম্পিউটারকে ব্যবহার করতে পারবো। আর আমরা যদি এমন একটা ডিভাইস তৈরি করতে পারি যেটা মুভেবল হবে অথবা একটা নির্দিষ্ট জায়গায় থেকে সেটা নির্দিষ্ট পারপাস সার্ভ করবে, সেক্ষেত্রে আমাদের একটা কম্পিউটার ব্যবহার না করলেও চলে। কম্পিউটার ব্যবহার করতে গেলে সেখানে অনেক কষ্ট পড়ে যাবে। আমরা যদি একটা আইসির মধ্যে প্রসেসর, ইনপুট আউটপুট ডিভাইস, মেমোরি একটা আইসির মধ্যে নিয়ে আসতে পারি এবং একটা সুনির্দিষ্ট কাজকে পারফর্ম করতে পারি, তখন সেই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব, যেই আইসিটাকে চয়েস করব, যাকে চয়েস করব সে হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। এই জন্য বলা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার কোনো প্রসেস বা ডিভাইসকে নিয়ন্ত্রণকারী একটা ছোট কম্পিউটার। মাইক্রো কন্ট্রোলারকে একটা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়, যেই ক্ষেত্রে কম্পিউটারকে আমরা যে কোনো জেনারেল কাজ, যে কোনো কাজের জন্য ব্যবহার করা যায়। যেমন আগের স্লাইডে তোমরা দেখেছো যে লাইন ট্র্যাকিং কার বা লাইন ট্র্যাকিং রোবট, এটা খেলনা গাড়ি, ওই নির্দিষ্ট কাজের জন্য তাকে তৈরি করা। ঠিক একইভাবে আমরা হাউসহোল্ড অনেক ডিভাইস ব্যবহার করে থাকি, যেমন ওয়াশিং মেশিন, এসি, যেগুলির মধ্যে রয়েছে মাইক্রো কন্ট্রোলার। একটা ওয়াশিং মেশিনের পারপাসটাকে সার্ভ করার জন্য তার ভিতরে একটা মাইক্রো কন্ট্রোলার আছে, সেটাকে আমরা কিবোর্ডের মাধ্যমে প্রোগ্রাম করে দিলে তার ইন্টারনাল প্রোগ্রাম রান হবে, ফলে নির্দিষ্ট পারপাসটা সার্ভ হবে। অর্থাৎ ডিভাইসটাকে আমরা যে কোনো জায়গায় যেখানেই নিয়ে যাই না কেন, সেখানে আমাকে কম্পিউটার নিয়ে যাওয়া লাগবে না। ওই ডিভাইসের সাথে প্রোগ্রাম করে দেওয়ার জন্য ইনপুট আছে, ইনপুটের মাধ্যমে ইউজার ফ্রেন্ডলি ইনস্ট্রাকশন থাকে। যে প্রোগ্রাম করবে অর্থাৎ যে ব্যবহার করবে, ব্যবহারকারীর নির্দিষ্ট প্রোগ্রামের মাধ্যমে তাকে, অর্থাৎ ওয়াশিং মেশিনের কথাই যদি বলি, কোন ধরনের কাপড় সে ওয়াশ করবে অথবা কতক্ষণ সময়ের জন্য ওয়াশ করতে হবে, সেই ইনস্ট্রাকশনগুলি দিয়ে দিলে মাইক্রো কন্ট্রোলার নির্দিষ্ট প্রোগ্রামকে রান করাবে, ফলে ওই কাজটা সম্পন্ন হবে। সেই ক্ষেত্রে আমাদের কম্পিউটারের প্রয়োজন হবে না। এখানে আমরা মাইক্রো কন্ট্রোলারের আভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানব। মাইক্রো কন্ট্রোলারের অভ্যন্তরে কি কি সার্কিট আছে? প্রথমত হচ্ছে সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা আমরা বলেছি মাইক্রো প্রসেসর, যেটাকে আমরা সংক্ষেপে লিখি মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসরের সাথে মেমোরি আছে। মেমোরি বলতে র্যাম এবং রম। আর আমরা যে প্রোগ্রাম ইনস্টল করি বা ডাউনলোড করি সেটা র্যামে থাকবে। তারপর আছে ইনপুট আউটপুট পোর্ট, যার মাধ্যমে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস সংযুক্ত হবে। টাইমার অ্যান্ড কাউন্টার, এই কটা বিষয় আমরা আগে দেখেছি। এখন অতিরিক্ত আমরা দেখতে পাচ্ছি এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। আবার একইভাবে আছে ডিএসি, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, সিরিয়াল কমিউনিকেশন এবং ইন্টারাপ্টস। একটা করে আমরা বলি। তাহলে সিপিইউ কি? সিপিইউ হচ্ছে মেইন প্রসেসিং ইউনিট। সমস্ত ইনস্ট্রাকশন বা নির্দেশনা এই সিপিইউর মাধ্যমে প্রসেস হবে বা প্রক্রিয়া হবে। যেই নির্দেশনা আমরা মূলত দেব ইনপুটের মাধ্যমে অথবা আসবে মেমোরি থেকে। ইনপুট থেকে আমরা যে তথ্য দেব সেটা অ্যানালগ ফরম্যাটে যদি হয়, মাইক্রোপ্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রোপ্রসেসর, এটা হচ্ছে ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সিগন্যালে কাজ করে। আমরা কিবোর্ডের মাধ্যমে যে সিগন্যাল দিই অথবা যে এ বি সি ডি 0 1 2 3 যে যাই ইনপুট আমরা প্রদান করি না কেন, এটা হচ্ছে অ্যানালগ। অথবা প্রাকৃতিক যে ভৌত রাসায়নিক যে পরিবর্তন, এর থেকে যে সিগন্যাল তৈরি হয় সেটা হচ্ছে অ্যানালগ। এই অ্যানালগ সিগন্যালকে কম্পিউটারের বা প্রসেসরের বোধগম্য করতে হলে অথবা এটাকে কি করতে হয়, অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটালে রূপান্তর করতে হয় এবং প্রসেসর এটা ডিজিটালি প্রসেস করবে। এবং ফলাফলকে যদি আমরা আউটার ওয়ার্ল্ডে কোথাও প্রকাশ করতে চাই আমাদের বোধগম্য ভাষায়, সেখানে প্রয়োজন হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। অর্থাৎ প্রসেসকৃত ডাটা থাকবে ডিজিটাল ফরম্যাটে, সেটাকে দিয়ে যদি আমরা আউটপুটে প্রকাশ করতে চাই যেটা আমাদের বোধগম্য ভাষায় হবে, সেটা রূপান্তর করতে হবে ডিজিটাল থেকে অ্যানালগ। এছাড়া এখানে একটা পোর্ট আছে সিরিয়াল কমিউনিকেশনের জন্য, আর রয়েছে ইন্টারাপ্টস। ইন্টারাপ্টস কি? ইন্টারাপ্ট শব্দের অর্থ হচ্ছে বাধা দেওয়া। এখানে কিছু ইন্টারাপ্ট সিগন্যাল আমরা যুক্ত করতে পারি। যেমন
কোনো প্রক্রিয়া চলাকালীন সময়ে, এটা সরাসরি বাংলা বলা হয় ইন্টারাপশন, আমরা বলি যে নাক গলানো। একটা প্রক্রিয়ার মধ্যে আরেকটা প্রক্রিয়া, একটা কাজের মধ্যে আরেকটা কাজের নির্দেশ চলে আসাকে বলা হয় ইন্টারাপশন। তাহলে এই ইন্টারাপ্ট এখানে প্রয়োজন কি? এটা মাইক্রোপ্রসেসরে ইন্টারাপ্ট সিগন্যাল আছে, ইন্টারাপ্ট সার্কিট আছে, মাইক্রো কন্ট্রোলারের মধ্যেও ইন্টারাপ্ট সার্কিট আছে। তো এই বাধাদানকারী সিগন্যাল, এটার প্রয়োজনীয়তা কি? যদি এরকম হয় যে কোনো একটা প্রক্রিয়া চলাকালীন সময়ে অন্য কোনো রূপান্তরের কারণ, যদি আমি যদি চাই যে যদি এরকম একটা বিষয় হয় তাহলে আমার কাজটা বন্ধ রাখবো, তাহলে সেখানে আমার ইন্টারাপশন প্রয়োজন। তাহলে ওই প্রক্রিয়া থেকে আমরা একটা সিগন্যাল এই সার্কিটের সাথে যুক্ত করে দেব। এরকম একাধিক ইন্টারাপ্ট সিগন্যাল মাইক্রো কন্ট্রোলারের সাথে তোমরা দেখে থাকবে, মাইক্রো প্রসেসরের ক্ষেত্রেও দেখবা ইন্টারাপ্ট সিগন্যাল যুক্ত করা আছে। এখন আমরা মাইক্রো কন্ট্রোলার এবং মাইক্রো প্রসেসরের পার্থক্য সম্পর্কে জানব। যে কথাগুলো অলরেডি আমরা এর মধ্যে আলাপ করে ফেলেছি, যেমন মাইক্রো প্রসেসর, র্যাম, রম, ইনপুট আউটপুট, টাইমার সংযোগ দিতে হয় মাইক্রো প্রসেসরকে কাজ করাতে হলে। আর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে র্যাম, রম, ইনপুট আউটপুট, টাইমার বিল্ড ইন অবস্থায় থাকে। প্রসেসরের মেমোরি ক্যাপাসিটি বৃদ্ধি করা যায়। আমরা কম্পিউটারের মেমোরি ক্যাপাসিটি বৃদ্ধি করতে চাইলে আমরা মেমোরি কার্ড সংযুক্ত করি। এখানে স্লট থাকে, একাধিক স্লট থাকে। আমরা যদি এনহ্যান্স করতে চাই মেমোরি ক্যাপাসিটি, নির্দিষ্ট বাইটের মেমোরি কার্ড আমরা যুক্ত করতে পারি। মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে মেমোরি ক্যাপাসিটি সুনির্দিষ্ট থাকে, কারণ সে ইভেন্ট বেস বা কোনো নির্দিষ্ট কাজের জন্য যেহেতু সেখানে বেশি মেমোরির আমাদের প্রয়োজন হয় না। সুতরাং এর প্রসেসিং ক্ষমতা কম, এর প্রসেসিং ক্ষমতা অনেক বেশি। সাধারণ প্রক্রিয়াকরণ কাজে এটা ব্যবহৃত হয়। আগে যেমন বলা হয়েছে, এটা নির্দিষ্ট কন্ট্রোল কাজ, নির্দিষ্ট কন্ট্রোল কাজের জন্য এটা ব্যবহৃত হয়। কম্পিউটারের পাওয়ার খরচ, প্রসেসরের পাওয়ার খরচ বেশি হয় মাইক্রো কন্ট্রোলারের তুলনায়। সাধারণত আমরা 9 ভোল্ট বা 6 ভোল্ট, কোনো কোনো ক্ষেত্রে 3 ভোল্ট দিয়ে অপারেট করতে পারি। কম্পিউটার এবং ল্যাপটপে আমরা এটা ব্যবহার দেখতে পাই। ছোট কন্ট্রোল সিস্টেমে, যে কোনো কন্ট্রোল সিস্টেমে মাইক্রো কন্ট্রোলারকে ব্যবহার করা হয়। মাইক্রো প্রসেসর তোমরা দেখেছো যে তোমাদের আরেকটা সাবজেক্ট আছে যেখানে তোমরা অলরেডি পড়তেছো 8085, 8086, 80186, 286, 486, Pentium 1, 2, 3, Core i7 বা আরও নতুন প্রগ্রেস মাইক্রো প্রসেসরের আসছে, ডে বাই ডে এটা ইনক্রিজ হচ্ছে বা চেঞ্জ হচ্ছে। আর মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে আমরা যে কন্ট্রোলার আইসিগুলি ব্যবহার করি সেগুলি হচ্ছে 8051, পিক মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড এভিআর। প্রাথমিকভাবে এর আরও অনেক ভেরিয়েশন আসছে, অনেকগুলি কোম্পানি হয়তো 8051-এর ফ্যামিলি ব্যবহার করে, পিকের অনেক ভ্যারাইটিস আছে, এভিআরেরও অনেক ভ্যারাইটিস আছে। আমরা আমাদের কাজের প্রয়োজন অনুসারে এর যে কোনোটা ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে তাহলে আমরা কী কী শিখলাম? আমরা শিখলাম মাইক্রো প্রসেসর কী এবং মাইক্রো কন্ট্রোলার কী। মাইক্রো প্রসেসরের অবস্থান কোথায়? মাইক্রো প্রসেসরের অবস্থান হচ্ছে কম্পিউটারের সিস্টেম ইউনিটে। মাইক্রো প্রসেসর সব ধরনের প্রসেসিং কাজ সম্পন্ন করে। এই মাইক্রো প্রসেসরের মধ্যে কী কী আছে? মাইক্রো প্রসেসরের মধ্যে আছে একটা প্রসেসিং কন্ট্রোল সার্কিট, রেজিস্টার অ্যারে, অ্যারিথমেটিক লজিক ইউনিট, রেজিস্টার অ্যারে, টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট। ঠিক অপরদিকে মাইক্রো কন্ট্রোলারে আমরা কি পেলাম? মাইক্রো কন্ট্রোলার মধ্যে মাইক্রো প্রসেসর তো আছেই, সাথে র্যাম, রম, ইনপুট আউটপুট পোর্ট, টাইমার, কাউন্টার একসাথে একটা আইসিতে ফেব্রিকেট করা, একসাথে বিল্ডিং। এই জন্য এটা কোনো একটা নির্দিষ্ট পারপাস, নির্দিষ্ট কন্ট্রোল কাজের জন্য আমরা এটা ব্যবহার করি। আবার অপরদিকে মাইক্রো প্রসেসরকে যদি আমরা ইনপুট আউটপুটের সাথে যুক্ত করি, মেমোরির সাথে যুক্ত করি, তাহলে একটা পুরো সিস্টেম, কম্পিউটার সিস্টেম দাঁড় করাতে পারি। শুধু এককভাবে মাইক্রো প্রসেসর কাজ করবে না। এই জন্য যেহেতু সব ধরনের সবগুলি প্রসেসিং কাজ মাইক্রো প্রসেসর করে থাকে, এই জন্য মাইক্রো প্রসেসরকেও বলা হয় কম্পিউটারের প্রাণ। আর মাইক্রো কন্ট্রোলার একটা ছোট কম্পিউটার। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসের উপর ভিত্তি করে তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিচ্ছি, তোমরা লিখে জমা দেবে। মাইক্রো কন্ট্রোলার কি, মাইক্রো প্রসেসর কি, এমবেডেড কন্ট্রোলার কাকে বলে, মাইক্রো প্রসেসর ও মাইক্রো কন্ট্রোলারের মধ্যে পার্থক্য কী। এই বাড়ির কাজটা তোমরা অবশ্যই বাড়িতে বসে করবে।
এবং ইনস্টিটিউট খোলার পর বিষয় শিক্ষককে তোমরা এটা জমা দিবে এবং উনি এটা মূল্যায়ন করবে। আশা করি তোমরা আজকে ক্লাস ভালোভাবে বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। ভালো থাকো এবং সুস্থ থাকো।